দর্শক, মুক্তমঞ্চের গেল কয়েকটি এপিসোডে রাজনীতি, সংস্কার, নির্বাচন এমন সব ইস্যুতে কথা বলতে বলতে আমি বেশ খানিকটা ক্লান্ত। তাই আজকে আমন্ত্রণ জানিয়েছে এমন একজন অতিথিকে, যিনি একজন চিত্রনায়ক, একজন সুপারস্টার, পাশাপাশি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি একজন অত্যন্ত সফল ব্যবসায়ীও বটে, তবে সব কিছু ছাপিয়ে অসম্ভবকে সম্ভব করাই তার কাজ। আজকে আমি তার জীবন সম্পর্কে জানবার চেষ্টা করব, একজন সুপারস্টার হয়ে ওঠার গল্প শুনব, খোঁজার চেষ্টা করব তার আত্মিক সত্তাকে। দর্শক, আমার আজকের অতিথি অনন্ত জলিল। অনন্ত জলিল, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন আপনি? আপনাকেও অনেক ধন্যবাদ। অনন্ত ভাই, আমি দেখছিলাম যে আপনার যে প্রতিষ্ঠানটা সেটা 1996 সালের তৈরি, এবং সেই প্রতিষ্ঠানটাতে গেল আগস্টে প্রথমবারের মতন আনরেস্ট হলো, এবং যেটি এই বছর আবারও হয়েছিল। আপনি সে সময় একটি সংবাদ সম্মেলন করেছিলেন, সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার কাছে এই গার্মেন্টস শিল্পকে বাঁচাতে একরকম আবেদন জানিয়েছিলেন, যার কিছু তথ্য নিয়ে পরবর্তীতে দেখলাম প্রেস উইং বলেছিল যে আপনি কিছু সেখানে মিথ্যা তথ্য দিয়েছেন, এবং তার একটা প্রতিবাদ জানিয়েছিল। এই বছর আপনার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা হলো। আবার আপনার যে মুভিটি আসবার কথা ছিল, নেতৃত্ব লিডার, সেটির আমি টিজার বোধহয় দেখলাম আরও 2-2.5 বছর আগে, সেটিও এখনও পর্যন্ত মুভিটি আমি দেখছি না যে রিলিজ হয়েছে। সব মিলিয়ে কি বিষয়গুলো এমন হয়ে গেল যে অনন্ত অসম্ভবকে সম্ভব করে, তার জন্য এখন অনেক কিছু সম্ভব হয়ে উঠছে না? আমাদের কোম্পানি হচ্ছে 1996-এ স্টাবলিশড, এবং আমাদের দেশে অনেক কিছুই গিয়েছে। আপনার রানা প্লাজা অনেক বড় গার্মেন্টসের জন্য একটা বড় ধস নেমেছিল রানা প্লাজার সময়। তারপরে বাংলাদেশে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স আসলো। অ্যাকর্ড অ্যালায়েন্স এসে গার্মেন্টসগুলোকে অনেকগুলো গার্মেন্টসকে তারা বাদু দিয়ে দিয়েছেন, যে এই বিল্ডিংগুলো কমপ্লায়েন্সের জন্য। আমাদের ইন্ডাস্ট্রি প্রথম আনরেস্ট হচ্ছে 12ই অগস্টে, প্রথম আনরেস্ট হলো। যাই হোক, আমি যখন এটা শুনলাম আমি ফ্যাক্টরিতে চলে গেলাম। বাইরে যেয়ে আমি ওদের সাথে কথা বললাম যে এই কোম্পানিটা 27-28 বছর তোমরা এখানে অনেকে আসো, কিন্তু হঠাৎ করে কোম্পানিতে আনরেস্ট হয়ে গেল বাইরের কিছু মানুষের ইন্ধনে। এটা তো কাম্য নয়। এই যে 27-28 বছর যে আমরা তোমাদের সাথে কষ্ট করে গেলাম, আমিও তো অলমোস্ট 24 বছর ধরে কষ্ট করে যাচ্ছি ওদের সাথে। তো এইটা কেন হলো? তখন দেখলাম যে তাদের ভিতরে একটা ম্যাচুরিটি আসলো যে ঠিক আছে, আমরা স্যার এরকম আর করবো না। তারপরে দেখলাম ভালোই যাচ্ছে। 2025-এর মার্চের দিকে দেখলেন যে এই ঘটনাটা ঘটলো। তখন ব্যাপারটা আমি আর নিতে পারিনি যে এটা কেন হবে, যে আমরা যদি বিজনেস করতেই আসি আর তোমরা যদি কাজ করতেই আসো, তাহলে এইটা তো কোনো সম্পর্ক নেই। মানুষের ফ্যাক্টরিতে স্যালারি দেয় না, আনরেস্ট হয়, সেটা আলাদা জিনিস। আমাদের ফ্যাক্টরিতে 10 তারিখে স্যালারি হয়ে গেল, 11 তারিখ দুপুরবেলা লাঠি চোটা নিয়ে তোমরা মারামারি শুরু করে দিলা। ওটাই দিস। আমার তখন মনটাই ভেঙে গেল যে ইন্ডাস্ট্রি চালাবো, এত কষ্ট করে এতদিন সুনাম ধরে রাখলাম, ইন্ডাস্ট্রি ভালোভাবে চালালাম, যে এইসব গ্যাঞ্জাম আর ইন্ডাস্ট্রি চালাবো। তো যাই হোক, আমাদের বিজিএমইর যে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, তারপরে আমার বায়াররা আছে, উল্টো আমাকেই কনভিন্স করেছে, না এটা তো পরিস্থিতির শিকার হতেই পারে, তোমার মন ভাঙা ঠিক হবে না, ইন্ডাস্ট্রি চালাবানে এরকম বলা ঠিক হবে না, আমরা তোমার পাশে আছি। যাই হোক, এই হচ্ছে ঘটনাটা। আসলে ইন্ডাস্ট্রি চালানো যে একটা স্পিরিট দরকার, যে স্পিরিটটা দরকার আমাদের মধ্যে, যেভাবে আমরা করে আসছি। এই যে দেশের এত বড় কর্মসংস্থান, দেশের অর্থনীতির যে চালিকা শক্তি, সেটা তো অস্বীকার করার কিছু নেই। এগুলোর মধ্যে যখন এত বাধা বিঘ্ন আসে, তখন মনটা ভেঙে যায়। যে কিন্তু তখন আমি এটা দেখেছি যে ধরেন এই যে মিনিস্ট্রি থেকে তখন কিন্তু ওনারা আসছিলেন আমার কোম্পানিতে। আচ্ছা। তখন এসে অনেক কিছুতেই ওনারা হেল্প করেছেন, অস্বীকার করার কিছু নেই আমার। আচ্ছা, হেল্পটা আপনি পেয়েছেন? হেল্প করেছে, হ্যাঁ। বিজিএমই আসছে যে আপনার ফ্যাক্টরি একটা এত সুনামধন্য একটা কোম্পানি,
তা আপনার ফ্যাক্টরিতে এরকম হয়েছে, আমরা আপনার পাশে আছি। ইভেন দো মিনিস্ট্রি থেকে এসছে, মানে অনেক সাপোর্ট দিয়েছে, আমি বলবো পুলিশ বলেন, আর্মি বলেন, সবাই সাপোর্ট দিয়েছে তখন। তারপরে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি আর কি। আপনি তো অনেকবার সিআইপি, এবং আমি লাস্ট দেখছিলাম যে আপনার প্রতিষ্ঠান $120 মিলিয়ন মতন এক্সপোর্টও করত। তো এই বছর আমি দেখলাম যে এক্সপোর্ট বেড়েছে, ইউরোপেও বেড়েছে, ইউএসএতেও বেড়েছে। আবার কিছু ড্রব্যাকসও আছে, যেমন ইউএসএতে ওই যে পাল্টা শুল্ক, সেটিও বাংলাদেশের উপর এসেছে, 35% ছিল, পরে 20-এ এসেছে। এখন আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা দেখছেন? আমি শুধু আপনার শোতে নয়, মানে আমি কিন্তু যে কোনো টেলিভিশন প্রোগ্রাম বলেন, ইভেন দো যে কোনো জায়গায় আমার কথা বলেন, আমি কিন্তু সত্যটা তুলে ধরার চেষ্টা করি। আমাদের যে আরএমজি বিজনেসটা, এটা কিন্তু আমার দেশে কোনো পরিবর্তন হয়ে গেল, আমাদের বিজনেস ধস নেমে গেল, এরকম কিছু না। গার্মেন্টস বিজনেসটা নির্ভর করে হচ্ছে আমার ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে। এটা অবশ্যই যে দেশের যখন একটা মানে পলিটিক্যাল আনরেস্ট থাকবে একটা দেশে, তখন বায়াররা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আমি এখানে অর্ডার দিব কি দিব না। এটার ব্যাপারে এটা আমি না, এটা সবাই বলবে। এক্স্যাক্টলি। কিন্তু আমাদের বিজনেসটা আপ অ্যান্ড ডাউন হওয়ার ব্যাপারে কিন্তু সম্পূর্ণ আমাদের দেশের মানে এনভায়রনমেন্ট বা পলিটিক্যাল সিচুয়েশন এগুলোর উপরে নির্ভর করে না। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে নির্ভর করে। যেমন যখন কোভিড হলো, আমরা সবাই জানি যে কোভিডে বাংলাদেশের মানে আনাচে কানাচে শহর থেকে শুরু করে যেইখানে মানুষ ভাড়া থাকে সব জায়গায় টুলেটে ছড়াছড়ি হয়ে গেল, এটা সবাই আমরা জানি। আর ঢাকা শহরে তো টুলেট আর টুলেটেই হয়ে গেল। এটার কারণ ছিল হচ্ছে আমাদের 35% অর্ডার ছিল তখন। যখন কোভিডটা শেষ হলো তখন এত অর্ডার আসছিল আমাদের এইখানে, যেমন আমরা যেই অর্ডারের জন্যে নিজেদের সিএমকে কম্প্রোমাইজ করে আমরা অর্ডার নিই, তখন কিন্তু আমরা সিএমকে কম্প্রোমাইজ করি নাই। আবার আমরা দেখেছি যে কোনটা ভ্যালু অ্যাড আইটেম, ওইটাকে অর্ডার নেওয়ার চেষ্টা করেছিলাম। মানে কোভিডটা শেষ হওয়ার সাথে সাথে তখন প্রচুর অর্ডার আসছিল আমাদের দেশে। কিন্তু যখন ইউক্রেন যুদ্ধটা শুরু হলো তখন কিন্তু আমাদের বিজনেসটা ধস নামলো এই ইউক্রেন যুদ্ধের জন্য। কারণ ইউক্রেন শুধু রাশিয়া ইজ দ্য হিউজ একটা মার্কেট। আমরা সবাই জানি যে রাশিয়া কত বড় একটা দেশ। ইন্ডিটেক্স গ্রুপের শুধু জারারই 500 স্টোর মস্কোতে। মানে একটা ব্র্যান্ডের আমি জাস্ট আপনাকে উদাহরণ দিলাম। একদিকে গার্মেন্টসের অর্ডার কমে গেল, আরেক দিকে হচ্ছে আমাদের সিএম কমে গেল। বায়ারের একই কথা যে এখন আমাদের বাজেট রিডিউস হয়েছে মিনিমাম 20%। তো 20%, 25% যদি 30% যদি বাজেট রিডিউস হয়, তা আপনার যে কোম্পানি আছে, আপনার কোম্পানির যে ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটিতে আপনাকে অর্ডার নিতে হলে প্রত্যেকটা গার্মেন্টস মালিক কী করেছে, এই সিএমকে কম্প্রোমাইজ করে অর্ডারগুলো আমরা নিয়েছি, যেন অর্ডার হাতছাড়া না হয়। অর্ডার হাতছাড়া না হলে হয়, আর ফ্যাক্টরি তো বসে যাবে, আর ফ্যাক্টরি বসে গেলে তো সব দিকে শেষ। একদিকে দেশের অর্থনীতি শেষ, আরেকদিকে ইন্ডাস্ট্রি শেষ, কর্মসংস্থান শেষ। তা আমরা কি করেছি, অর্ডারগুলো নিয়েছি সিএমকে কম্প্রোমাইজ করে। এবং ওই অবস্থা এখনো চেঞ্জ হয়নি? ওই অবস্থা এখনো চেঞ্জ হয়নি। জনাব অনন্ত, আপনার ব্যবসা করার ফিলোসফিটা একটু বুঝতে চাচ্ছিলাম। মানে আপনি নিশ্চয়ই ব্যবসা করেন শুধুই অর্থ উপার্জনের জন্য নয়, কি কারণে? মানে ব্যবসাটা কি আপনাকে কোনো অ্যাকমপ্লিশমেন্টের ফিল দেয়? আসলে ব্যবসাটা করি দুইটা কারণে। একটা হচ্ছে কর্মসংস্থান করা, কারণ ব্যবসা যখন করেছি তখন যখন ছোট ফ্যাক্টরি ছিল, মিরপুরের ফ্যাক্টরির কথা বলছেন? হ্যাঁ, মিরপুরের ফ্যাক্টরির কথা বলি আমি, যেখানে 800 লোক চাকরি করতো, তখন কিন্তু আমরা টাকা কামিয়েছি। যখন হেমায়েতপুরে আমরা প্রথম বিল্ডিং করলাম, ওইখানে 1000-1200 লোক চাকরি করলো প্রথম বিল্ডিংয়ে, বা 1500 লোক, তখন কিন্তু আমরা টাকা কামালাম। তারপরে পোলো কম্পোজিট করলাম আমরা, গার্মেন্টসটা টাকা কামানো হলো, ভালোই কিন্তু ছিল ব্যবসা বাণিজ্য। এবং কবে বেতন হবে, কবে বোনাস হবে, কবে প্রোডাকশন বোনাস হবে, কোনো দিন টেরও পাইনি। কবে ইলেকট্রিক বিল দিতে হবে, গ্যাস বিল দিতে হবে, মানে টেরও পাইনি।
ব্যবসা থেকে টাকা আসছে, সবাই সুন্দরভাবে যার যার পাওনাটা সে পেয়ে গিয়েছে। এই যত কিছু শুরু হলো কিন্তু প্যান্ডামিক থেকে শুরু হলো। তা আমাদের এই কর্মসংস্থান বাড়াতে বাড়াতে যে আমাদের কোম্পানিতে 12,000 শ্রমিক কাজ করে এখন। হ্যাঁ, আচ্ছা। তো এই যে 12,000 শ্রমিক যখন কাজ করে, এই যখন ইন্ডাস্ট্রি বড় করলাম, আর যখন নাকি ব্যবসা বাণিজ্যর ধস শুরু হলো এই যে প্যান্ডামিকের থেকে, তখন অর্থনীতিতে আমরা দেখলাম যে দুইটা অ্যারো দুই দিকে আসলো। একটা হচ্ছে আমাদের সিএমকে ওই কম্প্রোমাইজ করে অর্ডার নিতে এসে একটা অ্যারো চলে আসলো ডাউনে, আর একটা অ্যারো চলে গেল স্পিডে উপরের দিকে। সেই অ্যারোটা কি, 2023-এ আমাদের মানে টোটাল ইন্ডাস্ট্রিতে স্যালারি বেড়ে যায় একসাথে 54%, 54% স্যালারি বাড়ে। একই সাথে ডিসেম্বরে গ্যাস বিল ছিল 12 টাকা, হয়ে গেল 32 টাকা 50 পয়সা। তো মেনটেনেন্স খরচ কি হলো, একসাথে মনে হচ্ছে মানে 3 গুণ প্রাইস বেড়ে গেল। এটা হচ্ছে ডলারের প্রাইসটা বেড়ে দেওয়াতে আমাদের দেশে যেহেতু সব কিছু ইম্পোর্ট করতে হয়, এই মেশিনারিজ, পার্টস সব কিছুই তো ইম্পোর্টেড, আমরা যেই কাজগুলো করি, এগুলো মার্কেটে প্রাইস 3 গুণ বেড়ে গেল। যেই একটা রোটারি হুক ধরেন আগে ছিল 200 টাকা, এটা হয়ে গেল 800 টাকা, 300 টাকার থেকে 900 টাকা। মানে আমাদের ভিতরের খবরটা কেউ আর নেয়নি, শুধু হ্যাঁ, মানে আমাদের শুধু এইটাই নিয়েছে যে আগে আমাদের এক্সপোর্ট কত হতো, এখন আমাদের এক্সপোর্ট তো কমেনি, তার মানে আমাদের ইনকাম ঠিক আছে। আসলে আমাদের ইনকামটা ঠিক নেই, আমাদের এক্সপোর্ট অ্যামাউন্টটা ঠিক ছিল, কিন্তু এটা সিএমকে কম্প্রোমাইজ করে ঠিক ছিল আমাদের। আপনার অনেক ইন্টারভিউ দেখে আমার কাছে মনে হলো যে ব্যবসায়ীরা রাজনীতি করেন, এই ব্যাপারটি আপনার ঠিক পছন্দ না। আমার অনুমান কি সঠিক? ব্যবসায়ীরা রাজনীতি করবেন না কেন, রাজনীতি করবেন, কিন্তু আমার বিরক্ত হচ্ছে মানে যে কেউ রাজনীতি করেন, এটা আমার পছন্দ না। কারণ আমাকে আজ পর্যন্ত মানে পলিটিক্স থেকেও প্রচুর অফার আসছে আমার কাছে। আমার একটাই কথা ছিল, আসলে আমি পলিটিক্স নিয়ে কোনোদিন পড়াশোনাই করিনি, তা আমি পলিটিক্সে কি বুঝবো। কিন্তু আপনি তো একজন ফিলান্থ্রপিস্ট, আপনি আমি আসলে আমার পড়াশোনা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্টে এবং ফ্যাশন ডিজাইনে, যেটা আমি বিজনেস করি। হ্যাঁ, তা আমি যদি এখন পলিটিক্স করতে যাই, আমি তো পলিটিক্স নিয়ে পড়াশোনা করি না, আমি তো এটা কিছুই কখনোই রাজনীতিতে যোগ দেবেন না, কখনোই যোগ দিব না, এটা তো কনফার্মই। আল্লাহ তাআলা কয়দিন হায়াত রাখে, কারণ আমি যেটা ভালো করতে পারবো না সেটা আমি কেন করব। কিন্তু আপনার কি মনে হয় না, এই যে মানে আপনার সম্পর্কে কথিত আছে যে সকাল থেকে রাত পর্যন্ত, বাসায় যাওয়ার আগ পর্যন্ত আপনি অনেক হেল্প করেন মানুষজনকে, এবং রাজনীতিতে করলে সেই হেল্প করার সুযোগটা আপনার আরও বাড়তো? না, রাজনীতি করলেই যে মানুষকে হেল্প করা যায় সেটা না। যদি আপনার সৎ ইচ্ছা থাকে, তাহলে আপনার পকেটে যতটুকু আপনার সম্ভব ততটুকু দিয়ে মানুষের খেদমত করবেন। এটার জন্য পলিটিক্স করেই যে খেদমত করতে হবে, নট নেসেসারি। তখন তো আপনার ইনকাম তো আর বেড়ে যাবে না, পলিটিক্স করলে তো আর আপনার আলাদা কোনো ইনকাম হয়ে যাবে না। বরঞ্চ আপনি যদি ভালোভাবে ব্যবসা বাণিজ্য করেন, তাইলেই তো আপনার ইনকামটা ভালো থাকে। আমি মানে অন্যভাবে নেবেন না, আমরা যেটা দেখি আর কি, যে একজন মানুষ পলিটিক্সে গেলে তার অনেক ইনকাম বেড়ে যায়, বাট আমার বোধগম্য নয় যে কিভাবে বেড়ে যায়, এটা আমি আসলে বুঝি না। কারণ আমি যদি পলিটিক্স করার অর্থ মানে কি, আমি তো মানুষের খ্যাতমতে নিয়োজিত থাকবো, তো এখানে আমার অর্থটা বাড়বে কীভাবে? তো এইভাবে অর্থ বাড়ার পলিটিক্স আমি বুঝি না, এটা কিভাবে বেড়ে যায়। আমি জানি যে আপনি বেশ কয়েকটা এতিমখানায় অর্থদান করেন, আপনার একটি বৃদ্ধাশ্রমের কথা শুনেছিলাম সাভারে, সেটি কি চালু হয়েছে নাকি? না, আমি বৃদ্ধাশ্রমটা এখনো করতে পারিনি। কি কারণে করতে পারিনি এটা ঠিক বলবো না, যে তখন টাকা পয়সা একদমই ছিল না, ওরকম কিছু ছিল না। আমার জায়গাটা যেই জায়গায়, মানে আমি জায়গাটা কিনেছিলাম 2006-এ, ওই জায়গাটায় আজ পর্যন্ত ওই কাঁচা রাস্তায় রয়ে গেছে, মানে মাটি, মানে আমি বললাম না যে একটা এলাকার ডেভেলপমেন্ট সেই 2006-2007 থেকে আমি যা দেখে আসি এখন পর্যন্ত ওইভাবেই আছে এলাকাটা। তো ওই যখনই বৃষ্টি নামে রাস্তা দিয়ে মানে ট্রাক চলাচলই মুশকিল হয়ে যায়, মানে রাস্তা দিয়ে গাড়ি টাড়ি চালানো। তো এই জন্য আমি কয়েকবার কাজ ধরেছিলাম
অনেক কাজ করেছি আমি পুরা জায়গাটাতে, অনেক উঁচু, মানে 16 ফিট বাউন্ডারি করেছি, অনেক উঁচা করে, যে ভবিষ্যতে তো এটা বিভিন্ন জায়গা তো বাড়বেই। একদম পিলার দিয়ে, বিম টিম দিয়ে খুব স্ট্রং করে এত উঁচা করেছি, মাটি ভরাট করেছিলাম, বিভিন্ন জায়গায় কাজও ধরেছিলাম। কিন্তু ওই যখনই একটু এই যে বৃষ্টির দিন আসে তখনই কাজ বন্ধ হয়ে যায়। তা আমি আবার আসানিয়া মিশন যে আছে ওনাদের সাথে কাজ করেছিলাম, যে ওনারা আবার চাচ্ছিল যে আমরা একসাথে কাজটা করি, যেহেতু আসানিয়া মিশন একটা রিপোর্টেড কোম্পানি অনেক দিন থেকে, যে হায়াত মৌতের কথা তো বলা যায় না, যে কোনো সময় তো মরে যেতে পারি। তা আমি যখন এটা করে যাব, এটা যে সুন্দরভাবে চলবে এটার একটা ব্যবস্থা থাকুক, একটা ভালো কোম্পানির সাথে একসাথে যদি করতে পারি তাহলে একটা ম্যানেজমেন্ট দ্বারা সবসময় ভালো পরিচালিত হবে। তো ওইটা নিয়ে অনেক দিন আমরা কাজ করেছিলাম, ওনাদের ডিজাইনাররা ছিল, এটা নিয়ে যা যা করার সব কিছু করা হয়েছিল। আবার ওইটা থেকেও ফান্ডিংটা আবার দেখা গেল যে অনেক কমপ্লেক্সি আছে। তো সব কিছু নিয়ে আমার এই কাজটাই, মানে জীবনে যতগুলো কাজ হাত দিয়েছি, মানে আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি, বাট এইটাতে এখনও সাকসেস হতে পারিনি। আমি আপনার ছেলেবেলার কিছু গল্প শুনছিলাম, মানে আপনার তো দাদার বাড়ি মুন্সিগঞ্জ, আপনি বড় হয়েছেন রাজধানী শুক্রাবাদে। ছোটবেলায় নাকি খুব ডানপিটে ছিলেন, প্রচুর মারামারি করতেন। এটা তো ছোটবেলা বাচ্চাদের, মানে অনেক নাকি কমপ্লেন আপনার বাবার কাছে আসতো। হ্যাঁ, ছোটবেলা বেশি দুষ্টু ছিলাম আর কি। তার মানে অভিযোগ অস্বীকার করছেন না। আপনার নাকি 2বার আকিকাও হয়েছে, নাম নাকি পরিবর্তন হয়েছে, কি ঘটনাটাই বলবেন নাকি? ঘটনাটা হচ্ছে, মানে ছোটবেলা, মানে আমার আসলে ডাকনাম ছিল সঞ্জু। তো বাবার কথা হচ্ছে সঞ্জু নামের ছেলেরা ডান পিটে হয়, এই জন্যে বেশি মারা। তখন আমাদের যে মানে লজিং টিচার ছিলেন আর কি, লজিং বলতাম না আগে আমরা, লজিং, ওই টিচারের নাম ছিল M.A. জলিল। তখন উনি আবার খুবই ভালো ছিল, ভদ্র ছিল। তখন বাবা বলল যে এই টিচারের নামে ওর নাম রাখা হবে, ছেলে ভদ্র হবে আসে। তখন তো আমি মানে ওইটা নিয়ে যে কি বলে M.A. জলিল, আমি কি মানে টিচার হয়ে গেলাম, এই সেই অনেক কিছু। পরে বড় ভাই বলল ঠিক আছে M.A. জলিল অনন্ত। তো অনন্ত নামটা আবার আমার ভালো লাগলো। আচ্ছা, আনকমন নাম। হ্যাঁ, সুন্দর একটা নাম। তখন আমাদের ফ্রেন্ড সার্কেলে আমি অনন্ত নাম কারো শুনি নেই, বাট অনন্তকাল এগুলো তো ছোটোবেলায় বই পড়ে আসছি আমরা। তো এইটা আবার আমার কাছে খুব ভালো লাগলো যে এটা সুন্দর নাম, তাহলে ঠিক আছে। কিন্তু ওই অনন্তই এখন এজে হয়ে গেছে আর কি। আচ্ছা, আমি আপনার বিভিন্ন ইন্টারভিউতে দেখছিলাম যে আপনি বলছেন যে আপনি একটা সিম্পল মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়েছিলেন। তো মা বিহীন একজন সন্তান একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়ে ওঠাটা কতটা কঠিন ছিল আপনার জন্য তখন? আসলে মিডল ক্লাস সমস্যা ছিল না, সমস্যা ছিল প্যারেন্টস, এটা বড় সমস্যা ছিল। যেমন বাবা হচ্ছে প্রতি সপ্তাহে 4 দিন থাকতো হচ্ছে মুন্সিগঞ্জ, আমাদের কলেস্ট্রেজ ছিল, আর 3 দিন থাকতো হচ্ছে হলো আপনার শুক্রবার। এইটা ছিল আমাদের জন্য সমস্যা, এবং বাবাও খুব ভয়ে ছিল। তা আমার যে বড় ভাই উনি আমার থেকে 14 ইয়ার্স আচ্ছা ওল্ড। তা ওই বড় ভাইকে আমাকে নিয়ে কাকরাইল মসজিদে একদিন বাবা নিয়ে গেল, যে তোবা করাই তোমাদেরকে ছোটোবেলা থেকেই, যে কোনো দিন সিগারেট খাবা না, কোনো দিন ড্রিঙ্কস করবা না, কোনো দিন এমন কোনো কাজ করবা না যে পুলিশের ঝামেলায় জড়াতে হয়, পলিটিক্স করবা না। তো পলিটিক্স কার মাথায় ঢুকে এগুলি, ছোট মানুষ আমি, বড় ভাই জন্য। আপনার বয়স তখন কত? আমার বয়স কত হবে, ম্যাক্সিমাম মানে বিলো 10 হবে সোজা। আর বড় ভাই যেহেতু বড়, এই বড় ভাইয়ের জন্যই কথাগুলো বলা আর কি। তা আমি তো ভয়ে আপনার 7 আপ পেপসি খাওয়া বন্ধ করে দিলাম, যে ওই সেগুলো। তো ছোটোবেলার ড্রিঙ্কস কি কীভাবে বুঝবো? তা আমি তো একদিন বড় ভাইয়ের কাছে বেশ আমার কমপ্লেন যে আমি আর স্কুলে যাব না, মানে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই
ড্রিঙ্কস করতে পারে সবাই, আর আমিই করতে পারবো না, আমি ড্রিঙ্কস মানে ওই 7 আপ পেপসি খাওয়াকে? আচ্ছা। তো বললো তুই কিসের ড্রিঙ্কস করতে পার? তা আমি বললাম এই যে সবাই তো 7 আপ কোকা কোলা খায়, তা আমি খেতে পারবো না। তো সেই হাসির খবর আর কি। যাই হোক, বড় ভাই বললো যে এখন তুমি বুঝবা না বাবা কি বলছো। তো এই হচ্ছে আমার ছোটবেলার গল্প আর কি। সেই ছোটবেলায় মানে কখনো কি মনের গভীরে এরকম মনে হয়েছিল যে একদিন আপনি বাংলাদেশের সুপারস্টার হয়ে উঠবেন? না, আসলে তখন কি আর এগুলো মনে হয়? এগুলো বললে তো বাড়ায় বলা হবে। মানে এগুলি তখন কি আর মনে হওয়ার কথা? কি ইচ্ছা ছিল আর আমি ছোটবেলায়, তো কি হতে ছোটবেলা চেয়েছিলেন? থেকে প্রথমে তো আমি বিজনেস শুরু করেছি 2001 থেকে, বললাম তো। আর আমি তো প্রথম শুটিং করি খোঁজদার সার্চের 2008-এর অগস্টের 16 তারিখ থেকে। মানে 16ই অগস্টে আমরা শুটিং শুরু করি, ফার্স্ট শুটিং 2008। আর কোথায় বিজনেস শুরু করেছি 2001। তো এই জন্যে আমার তো আসলে প্রথম অ্যাক্টর হওয়ার টার্গেট না, আমি তো ছেলেবেলায় কি বিজনেসম্যান হতে হওয়ার। চেয়েছিলেন বেসিক্যালি একদম আমি ছোটবেলায়? বিজনেসম্যানই হতে চেয়েছিলাম, যে আমার কাছে বিজনেসটাই মনে হয়েছিল যে আমি একজন বিজনেসম্যান হব, এইটাই আমার টার্গেট ছিল। আচ্ছা, আপনি তো পরবর্তী জীবনে আপনার বাবাকেও হারিয়েছেন, ভাইকেও হারিয়েছেন। হ্যাঁ, বাবা 2014-এ বাবা মারা যান। সেটাও অগস্টেই মারা যান, 14 তারিখে। আর ভাই মারা যান 2014-এর অক্টোবরে। মানে একই দুইটা বছর। ঘটনা খুব। তাও বড় ভাই মারা গিয়েছিলেন হচ্ছে ওইটা কুরবানির ঈদ ছিল। উনি ওনার শ্বশুর বাড়িতে যাচ্ছিল, উনি গাড়ি চালিয়ে যাচ্ছিল, ওই গাড়ি বাসের সাথে অ্যাক্সিডেন্ট, মানে মারাত্মক অ্যাক্সিডেন্ট। পরবর্তীতে এই যে আপনি বিভিন্ন মানুষকে সহযোগিতা করেছেন, নিঃস্বার্থভাবে করেছেন, এতিমদের জন্য কাজ করেছেন, তার কারণ কি এটাও হতে পারে যে আপনি নিজে আসলে আপনার পরিবার ছাড়া বড় হয়েছেন, বাবা মা ভাই ছাড়া? এইটাও একটা ব্যাপার। আরেকটা ব্যাপার ছিল হচ্ছে বড় ভাই। বড় ভাই কিন্তু বেশ ভালো ছিলেন, খুব দানশীল ছিলেন। বড় ভাইকে দেখতে দেখতেও শিখা হয়েছে। যেমন আমাদের আরি জাবরার, জি। ওই ছোটোবেলায় যদি ওকে কেউ জিজ্ঞেস করতো যে বড় হলে কি করব, তখন ও বলতো যে আমি অনেক মানুষকে সাহায্য করব। ওই যে মানে বাবাকে দেখছে ওর মানুষের মাঝখানে। এই যে করোনায় তো আসলে আমরা ঘরে ছিলাম না। আমি তো মানে ঢাকা শহরের না, গ্রামেরও কত ডিস্ট্রিক্টে আমি গিয়েছি ত্রাণ পৌঁছাতে মানুষের কাছে। আমিও গিয়েছি কত জায়গায়। আর আমার অফিসের লোক তো এই জায়গায় এই কাজেই নিয়োজিত ছিল, মোর দ্যান 1000 পিপল এই কাজেই নিয়োজিত ছিল তখন। মানে মেয়েরা হচ্ছে প্যাকেটিং করতো, একদল সেলে সেট করা হয়েছিল, তারা বাজার করবে, আরেক দল হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যাবে ত্রাণ নিয়ে। এইভাবে করেছি আমরা। তারপর আমার ওয়াইফ আমার বাচ্চাদেরকে নিয়েও বস্তিতে বস্তিতে যেয়ে মানুষকে সাহায্য করেছে। তারপর আমাদের বাসার সামনে একবার 4000 5000 লোক সহ রেডি করে আমরা সাহায্য করেছি আমার বাচ্চাদের সাথে করে। একদিন আমার ওয়াইফ বলেছিল করোনার সময় যে দেখো, তোমার মনে তো অনেক শক্তি ঠিক আছে, কিন্তু ছোট ছোট বাচ্চা ড্রয়িং রুমে এত লোক আসে প্রতিদিন, তুমি যদি একটু নিচে কথা বলতে অথবা ভালো হতো না। তারপরের থেকে আমি ওই নিচে গ্যারেজে সবার সাথে কথা বলতাম। এছাড়া কিন্তু আমি আমাদের ড্রয়িং রুমেই প্রতিদিন 100 জনের উপরে লোক আসতো, এই যে তো লোক আসতো করোনার সময়। তা আমি কখনো মনে করি নাই যে এই যে করোনার সময় বাইরের লোক আসলে আমাদের করোনা হবে, এগুলো আমাদের আসলে কখনো মনে হয় নাই। তবে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ যে আমাদের আসলেও কারো করোনা হয়নি। আল্লাহ হয়তো সে কারণে আপনাদের রক্ষা করেছেন। আমরা যে এত জায়গায় গিয়েছি, এত মানে মানুষের মাঝে এত গিয়েছি, মানে গিয়েছি কি প্রতিদিনই গিয়েছি। আপনার সিনেমা নিয়ে আগ্রহ হলো কেন? মানে সিনেমা কি নিয়ে ভেবে আগ্রহ হলো শুরু হচ্ছে, করলেন, কি ভেবে মুভি বানানো শুরু করলেন, অভিনয় করা শুরু করলেন? সিনেমা নিয়ে আগ্রহ শুরু হলো যে আসলে আমি এই মানে তো লম্বা কাহিনী কি বলি।
আমার যে একটু শুনি। বায়ার হুইসপারিং স্মিথ বায়ার, এরা হচ্ছে ধরেন এই যে ব্রিটিশ যে ইন্ডিয়ান আছে, ব্রিটিশ ইন্ডিয়ান ওনারা, তে আমার বায়ারের নাম হচ্ছে হলো হুইসপারিং স্মিথ রাজন কুমার, আর ওর ফাদারের নাম ছিল কে এল কুমার। এই ব্রিটিশ, ওরা কোন দাদার আমলে ওইখানে গিয়েছে, ইংল্যান্ডে। অনেক ইংল্যান্ডে, আচ্ছা। অনেক অনেক আগের স্টোরি তাদের। তো একদিন এই মিস্টার রাজনের মানে আঙ্কেল, চাচা আর কি, তার মুম্বাই, দিল্লি এবং চেন্নাই, হায়দ্রাবাদ বিভিন্ন জায়গায় যে ভিআইপি যে সিনেমা হলগুলো, ভিআইপি সিনেমা হল, তার অনেক ভিআইপি সিনেমা হল ছিল। ইন্ডিয়ান ছবি যে বলিউড ছবি যে রিলিজ হতো ইংল্যান্ডে, তারাই ইম্পোর্ট করতেন, মানে ডিস্ট্রিবিউটার ছিল। তখন একদিন আমাকে বলল যে তোমাদের বাংলা মানে ইংল্যান্ডে কিন্তু প্রচুর বাংলাদেশি বাস করে, প্রচুর, আপনি তো জানেন। তো বলল যে ইংল্যান্ডে বাংলাদেশিদের ডিমান্ড যে বাংলা ছবি দেখবে, তোমাদের দেশের ছবি, তোমাদের দেশের ছবি আমাদেরকে এক্সপোর্ট করতে পারো, এরকম কোনো ব্যবস্থা আছে তোমার? তা আমি বললাম আসলে তো আমি তো আর সিনেমার কাউকে চিনিও না, জানিও না, চেষ্টা করে দেখতে পারি। কয় তুমি এর আগে আমাকে কিছু সিডি পাঠাও, তোমাদের দেশ থেকে কি ধরনের কী সিনেমা? ধরনের ছবি হয় এগুলো সিডি পাঠাও। তা আমি ওই কোন হিরোর সিডি পাঠাবো ডাজ নট ম্যাটার, আমি করেছি কি ওই সব হিরোরই এর একটা, ওর দুইটা, ওর একটা, এরকম করে 15-20টা সিডি পাঠাই, আচ্ছা। কিনে পার্সেলে পাঠাই। আমাদের তো স্যাম্পল প্রতি উইকে 3-4 বার যাই। তো ওরা ওগুলো দেখে বলল যে এইটার সাউন্ড কোয়ালিটি এত বাজে, এবং এবং ভিজুয়ালাইজেশন মানে ক্যামেরার যে কাজ যেটা আছে সেইটাও ওই কোয়ালিটি না। আর মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে বৃষ্টি নামতেছে কেন? আপনি দেখবেন আগের যে সিনেমা, মানে আমি আসার আগের যে সিনেমাগুলো, মনে হয় যে পর্দা এখনও দেখেন না, টিভিতে নিলে মনে হয় যে বৃষ্টি নামতেছে, স্কেচ পড়ে গেছে, যে রিলের ভিতরে ওইটার থেকে আবার ভিডিও করছে, তারপরে হচ্ছে সিডি বানিয়েছে। ওরকম ডিজিটাল সিস্টেম, ডিজিটাল কোনো প্রোডাকশন ছিল না। তো বলতেছে এটার মধ্যে রেনিং মনে হচ্ছে, রেন হচ্ছে তোমাদের এটার মধ্যে, কারণটা কি? তা বলছে এটা আমি বলতে পারবো না। বলছে যে ওয়ার্ল্ড এত মানে কোথায় চলে গেছে ডিজিটাল মুভি, তোমাদের দেশে এখন সিনেমা কিসে করে? তাই আমি বললাম যে সিনেমা করে তো 35 রিলে করে, এরকম চাক্কি হলে তো আমরা দেখছি। নো 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 নো, নাও ইজ দ্য টাইম টু মেক ডিজিটাল মুভি, দিস ইজ নট এ কল মুভি, দিস ইজ অ্যানালগ মুভি। ইংল্যান্ড, নো, উই ডোন্ট হ্যাভ এনি থিয়েটার টু মেক অ্যান রিলিজ অ্যানালগ মুভি। আচ্ছা। তখন কেন যেন আমার মাথায় ঢুকলো যে ডিজিটাল মুভি দেখি বানাই। এই ইফতিকার সাহেব, ইফতিকার চৌধুরী, উনিও তো আসলে ওনারও পড়াশোনা বলেন বা ডিজিটাল মুভি মেকিং বলেন, হি ইজ গ্রেট গাই। তখন উনিও তো ওই মানে আমেরিকাতে থাকতেন, ওইখানেও ড্রামা, নাটক যেটার সাথেই জড়িত ছিলেন, বাট এই আইডিয়াটা ওনার ছিল। তো ওই ক্রেডিটটা ফুল আমার নিব না, আমি বলবো ইফতিকার ভাইয়েরও ক্রেডিট আছে এখানে। তখন আমি শুরু করলাম যে দেখি যে ডিজিটাল মুভি বানাই। এই যে ডিজিটাল মুভি প্রথম খোঁজ দ্য সার্চ, যেটা সিনেমা হলে রিলিজ হওয়ার পরে মানে মানুষের এত আনন্দ। আমি কিন্তু তখন ডিজিটালাইজ রিলিজ করতে পারিনি, আমি কিন্তু শ্যুট করছি ডিজিটালে। এটা সাউথ ইন্ডিয়া নিয়ে পোস্ট প্রোডাকশন করে এটাকে কিন্তু আবার 35-এ কনভার্ট করতে হয়েছে। আচ্ছা। তারপরে কারণ ওইখানে পোস্ট প্রোডাকশন করা, ভালো ক্যামেরায় কাজ করা, তারপরে 35-এ ডিজিটাল কনভার্ট করা হাই টেকনিকে, আর সিনেপ্লেক্সগুলোতে শুধু তখন ওই যে ডিজিটাল মুভি রিলিজ করা। কিন্তু আপনি নিজেই অভিনয় করবেন তা ভেবেছিলেন কেন? ও না, তখন আমি বর্ষা, আমাদের পরিচয় হলো একসাথে। বর্ষা তো আমার আগে থেকেই পরিচয়, যখন তার আগেও কিছু মডেলিং করেছে। তো চিন্তা করলাম, ইফতিকার ভাইও বলল যে অন্তর ভাই, ইউ লুক লাইক এ অ্যাকশন হিরো। সো আমার অ্যাকশন ছবি বানাতে ভালো লাগে,
তা আপনি মার্শাল আর্ট করেছেন কিনা কখন? আমি বললাম আমি অনেক আগে থেকেই মার্শাল আর্ট প্র্যাকটিস করি। আমি অনেক আগে থেকে মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম। মানে মুভিতে এসে জিম করা ধরেছি বা মার্শাল আর্ট প্র্যাকটিস করেছি তাই না, আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম আরও আগে থেকে, তারপরে জিম করতাম আরও অনেক আগে থেকে আমি জিম করতাম। তা আমি বললাম যে, বললো যে ভেরি গুড, দেখছেন না আপনি তো প্রথম তাহলে করতে পারেন। তখন ওই প্রথম খোঁজদা সার্চি অ্যাকশন মুভি করা, একটু মনে বলে রাখা কোনো ডামি ইউজ ছাড়া ওই অ্যাকশন মুভি। আচ্ছা, আপনি ডামি কেন নেন না কখনো? না কখনো নেই না, এটা ভুল খুব হবে। রেয়ার বোধ হয়। মানে রেয়ার, মানে যেটা ধরেন একদম আমার দ্বারা সম্ভব না। যেমন খোঁজদা সার্চে আছে ব্রিজ থেকে জাম করে একদম কাদার মধ্যে পড়া অনেক কিছু, এটা আমাদের শাহজাহান সাহেব নামে আমাদের একজন মানে এই ডামি দিয়েছিলেন। আচ্ছা, আমার নামও মনে আছে অনেক। হি ইজ অলসো ভেরি গুড মার্শাল আর্টিস্ট, ফাইটার আর কি, খুব ভালো। ওই সময় যারা কাজ করতেন, ব্রুসলি সাহেব ছিলেন, শাহজাহান সাহেব, পার্থ সাহেব, সবাই মার্শাল আর্ট করতেন রুবেল ভাইয়ের সাথে একসাথে। তো রুবেল ভাই ওস্তাদ ছিলেন ওনাদের। তো এই গ্রুপটার সাথে আমার পরিচয় হলো প্রথম ছবিতেই। ইভেন তো প্রথম ছবিতেই কিন্তু রুবেল ভাই একটা অ্যাকশন কোরিওগ্রাফি করেছিলেন। মানে রুবেল ভাই নিজেও, হ্যাঁ দুইটা অ্যাকশন কোরিওগ্রাফি করেছিলেন রুবেল ভাই। একটা হচ্ছে ট্রেনের মধ্যে অ্যাকশন আছে আমাদের খোঁজদা স্যার, ওই ট্রেনের যে অ্যাকশনটা এটা রুবেল ভাই কোরিওগ্রাফি করেছিলেন। আরেকটা আছে ওই মানে মাঠের ভিতরে, মানে আমি ঘোড়া নিয়ে যাই তার আগে একটা অ্যাকশন আছে, এটাও রুবেল ভাই কোরিওগ্রাফি করেছে। আপনার সেই খোঁজদা সার্চটা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে একটা মাইল ফলক হয়ে থাকবে। এবং বলে রাখা মনে হয় ভালো যে আমার বাংলা সিনেমা হলে যে দেখা হতো না, কিয়ামত থেকে কিয়ামত দেখেছিলাম, এবং তারপর যে সিনেমাটি দেখেছিলাম সেটি ছিল খোঁজদা সার্চ। আসলে বাংলাদেশের এটা ইয়াং জেনারেশন বলেন, তারপরে মধ্যবিত্ত উচ্চবিত্ত, মানে সবাই এই খোঁজদা সার্চ দেখেছে, এই সিনেমাটা দেখেছে। সব মুভিতেই কেন আপনার স্ত্রী বর্ষা হিসেবে, মানে বর্ষাই কেন নায়িকা হিসেবে থাকেন? মানে অন্য কারো সাথে কাজ করতে দিবেন না, এরকম কি কোনো ব্যাপার আছে নাকি? বর্ষার সাথে তো প্রথম পরিচয় হলো। আর প্রেম কিভাবে হয়েছিল? ভালোবাসা দেখতে টেকতে ও অনেক সুন্দর, হাইট ভালো। তো ইফতিকার ভাই প্রথম ওকে দেখে বলল যে অনন্ত ভাই আমাদের আর নায়িকা খোঁজার দরকার নাই, ওই হচ্ছে নায়িকা। মানে বর্ষাকে দেখে বলল। তখন বর্ষা কিন্তু আমার গার্লফ্রেন্ড ছিল না, জাস্ট পরিচিত। আচ্ছা, পরিচয় হলো আমার। এটা 8 এর ঘটনা, মানে জাস্ট, হ্যাঁ 2008-এর ঘটনা। তো ইফতিকার ভাই দেখেই বলল যে ওকেই তো অনেক ভালো লাগতেছে, ও তো অনেক, মানে ওর ক্যামেরা ফেসও অনেক সুন্দর। আর ওই আমি একটা ছবি করেছিলাম দ্য স্পিড, ওইটাতে কিন্তু বর্ষা ছিল না, অন্য একটা নায়িকা ছিল, রাশিয়ান একটা মেয়ে ছিল, আর ওই আরেকটা মালয়েশিয়ান একটা মেয়ে ছিল, এটা কো প্রোডাকশন ছিল মালয়েশিয়ার সাথে। তারপরে সব ছবিতেই বর্ষা আছে। আর এই জন্যেই আছে, আমি চিন্তা করলাম যে এটা তো আমার হবি, বর্ষাও হবি থেকেই করা, মানে আমার সাথে প্রফেশন থেকে এসে ওরও হবি হয়ে গেল, যেহেতু আমার সাথে পরিচয় হলো, বিয়ে হলো আমাদের 2011-তে। তারপরের থেকে দেখলাম যে ওকে রেখে যদি আমি কাজ করি ওরও ভালো লাগবে না, আর ও কাজ করবে সেটা ওরও হয়তো ভালো লাগবে না। তারপর থেকে আমরা চিন্তা করলাম যে যতটুকু করি পাবলিকের যদি ভালো লাগে করব, যদি পাবলিকের ভালো না লাগে করব না। কিন্তু আমি আরও যেই ছবি করে দিই সেটাই ভালো লাগতো পাবলিকের। কিন্তু আপনার স্ত্রী তো আমি দেখলাম এই বছর সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন। এখন সামনের দিনে কি তাহলে অন্য নায়িকা আসবে নাকি আপনিও সিনেমা ছেড়ে দিবেন? আমাদের কিন্তু বর্ষার কথাটা এটা ছিল যে আমাদের হাতে যেই 2-3টা মুভি আছে সেগুলো শেষ করে তারপরে দেখা যাক। কারণ আমার ওরও কারণ আছে ওর মুভি ছেড়ে দেওয়া। আমাদের যে 2টা ছেলে জানেন, আমার বড় ছেলে এখন 8 পারা কোরআনে হাফেজ আলহামদুলিল্লাহ। তো ছোট ছেলেও কোরআন রিডিং খতম করেছে, দ্বিতীয়বার আবার মানে আরেকবার শেষ করার পরে তারপরে মুখস্থ শুরু করবে আর কি। তো ওরটা এখন 7.5 বছর, 10.5 বছর। তো যখন বর্ষা ফার্স্ট প্রেগনেন্ট হয় তখনই কিন্তু নিয়ত করি আমরা যে আমাদের বাচ্চাকে আমরা মুফতি বানাবো ইনশাল্লাহ। এবং ওরা ছোটোবেলা যখন পড়াশোনা একটা পর্যায়ে মদিনাতে পড়াশোনা করবে, মানে ইসলামিক মাইন্ডে, তখন থেকে আমরা সিদ্ধান্ত নিই।
এই জন্যে ওরা কিন্তু মানারাতে পড়ে, আমার দুই ছেলেই মানারাতে পড়ে, যেহেতু ওইখানে ইংলিশ মিডিয়ামের সাথে সাথে অ্যারাবিক পড়াশোনা করায় এবং ওদের কিন্তু এই যে জোহর নামাজ ওরা কিন্তু পড়ার পরে ওদেরকে ছুটি দেওয়া হয়। এই যে একটা ইসলামিক আদব কায়দা শিক্ষা, এটার সাথে সাথে ওরা আবার কি করে, যখন বাসায় আসে খাওয়া দাওয়া করে, টিচার আসে, টিচার যাওয়ার পরেই মাদ্রাসায় চলে যায়, আবার এশার নামাজের আজানের সময় যখন দেয় তখন বাসায় আসে। ওরা আমাদের চেয়ে বেশি বিধি। তো যেহেতু ওরা জেনারেল লাইন এবং ইসলামিক লাইনে পড়াশোনা করে, তো ওর আম্মু আর কয়দিন পরে ছবি করবে, এটা ভালো লাগবে না দেখতে, কারণ বাচ্চারা বড় হয়ে যাচ্ছে। আর আমিও হয়তো চাবো না যে আমিও এখন আমার বাচ্চারা ইসলামিক পড়াশোনা করবে, আমরা ছবি করে বেড়াবো, এই জিনিসটা দেখতে ভালো লাগবে না। তো আগে আমাদের হাতের 2-3টা কাজ যেহেতু 50-50 হয়ে আছে, কোনোটা 60-70ও হয়ে আছে। নেত্রীদা লিডার কি অবস্থায় আছে? নেত্রীদা লিডারের ছবি মিনিমাম 70% শুটিং করা, আচ্ছা, এই 30% শুটিং ব্যালেন্স আছে। গল্পটাই ছিল আমাদের, এই ছবিটা তো তুর্কির সাথে কো প্রোডাকশন করা। আমাদের এটা সময়ের জন্য হয়নি কেন, আমার সবসময় আমি ফোকাস করি ব্যবসায়। যখন দেখলাম এই প্যান্ডামিকের পরে যে ব্যবসা বাণিজ্যর এই ইউক্রেন যুদ্ধতে আরও বেশি সময় দিতে হচ্ছে, এই জন্যে তখন সিনেমার দিকে সময় না দিয়ে আমি ব্যবসার দিকে বেশি সময় দিতে হচ্ছে, নাহলে এত বড় কর্মসংস্থানটাই ধ্বংস হয়ে যাবে আসলে। আপনি ওই যে বলছেন যে আপনার একজন ছেলে আটপাড়া কোরআনে হাফেজ, এবং আমি খেয়াল করে দেখলাম যে আপনি ধর্মকর্ম পালনটা খুব ভালোভাবেই করেন। মানে এই যে ধর্মের সাথে যে আপনার বন্ধনটা, এইটা কিভাবে, কিসের ভিত্তিতে, আপনি কিভাবে আসলে এই জিনিসটা পালন করে থাকেন? না, নামাজ তো ধরেন ছোটোবেলা থেকেই পড়ি, এটা ফ্যামিলিতে সবাই নামাজ পড়ে, ছোটোবেলা থেকেই নামাজ পড়ি। আপনার আমি তো একবার জানেন যে আমি তাবলিগে যাওয়া শুরু করলাম, একদম মানে ড্রেসই চেঞ্জ করে ফেললাম আমার, আপনি দেখেছেন তো, বছর 1 বছরের বেশি হবে আমি মুভি শুটিং বাদ দিয়ে দিলাম, তাবলিগে যাওয়া শুরু করলাম। তো যাই হোক, পিছনের কথা বলবো না, অনেক ঝামেলা আসছে আমার কাঁধে তখন, এগুলো স্ক্রিনে বলতে চাই না। তা চিন্তা করলাম যে ঠিক আছে, ড্রেসে কি আসে যায়, ভিতর তো আমার ভিতরে আমি নামাজ পড়বো, এখন উপর দিয়ে যদি আমি ওই জুব্বা না পড়ি, যেটাকে আমরা জুব্বা বলি আর কি, বা পাগড়ি না পড়ি, এটা না পড়লেও তো নামাজ পড়লে তো আমার সমস্যা নেই, নামাজ কালাম তো পড়তেই হবে অ্যাজ এ মুসলিম হিসাবে। এটা আমার থেকে কিন্তু, আমি সত্যি কথা বলতে আগেই বললাম পছন্দ করি, আমার থেকে কিন্তু বর্ষা আরও ধার্মিক বেশি। ও কিন্তু নামাজ মিসই করে না, ও কিন্তু আরও বেশি ধার্মিক। ইভেন দো রাতে ও কোরআন শরীফ পড়ে কিন্তু ঘুমায়, সূরা মুলক বলেন, শুক্রবারে তো সূরা মুলক পড়ে আলহামদুলিল্লাহ, প্রতি শুক্রবারে সূরা মুলক পড়বেই। তারপরে বিভিন্ন মানে যেটাতে সংসারে শান্তি আসবে, রিজিক বাড়বে, এরকম অনেক সূরা আছে কোরআন শরীফ, ও কিন্তু পড়ে তারপরে ঘুমায় প্রতি রাতেই। একটা মেয়ে যতদিন পড়া সম্ভব 1 মাসে, ওইভাবে পড়েও কিন্তু ঘুমাচ্ছে। আপনাদের বিয়ের বয়স বোধহয় সামনের মাসে 14 বছর হতে যাচ্ছে। আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আপনার স্ত্রীর আপনার প্রতি একরকম মুগ্ধতা কাজ করে। আপনিও যখন ইন্টারভিউতে কথা বলেন, আপনার স্ত্রীর প্রতি আপনার সেই মুগ্ধতাটা কাজ করে, এবং এক ধরনের শ্রদ্ধা আমি খেয়াল করি। একটা সুখী, মানে যারা অভিনয় করে তাদের নিয়ে অনেক স্ক্যান্ডাল শোনা যায়, আপনাদের নিয়ে কিচ্ছু নেই। একটা সুখী দাম্পত্য জীবন কিভাবে মেনটেন করে রেখেছেন? বাস্তবতা, বাস্তবতা হচ্ছে আমরা আসলে কেউই ক্রেজি না, মানে অনেক মানে ওই যে বলে না, ধরেন এই যে আমরা যেগুলো দেখি সোশ্যাল মিডিয়াতে, একদম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে এত টাইপের ছবি পোস্ট করতেছে, মনে হয় একজন আরেকজনকে ছাড়ে মরে যাবে, বা বিয়ে হলো এত ধরনের ভিডিও, এত ধরনের ছবি পোস্ট করতেছে, মানে মনে হয় যে কয়েকদিন পর একজন আরেকজনের ছাড়া মরে যাবে। এগুলো হচ্ছে বেশি বেশি করা। আর এই বেশি বেশি করাটাকে, এটা আমি ইমোশনও বলবো না, এটা হচ্ছে লোক দেখানো জিনিস।
এই লোক দেখানো জিনিসগুলো কিছুদিন পরে আর থাকে না। আর যদি আপনি একটা প্র্যাকটিক্যাল লাইফ লিড করেন, যে আপনি একজন হাজব্যান্ড, উনি একজন, চিন্তা করলে আমি একজন স্ত্রী, আমার দায়িত্বটা কি আমার হাজব্যান্ডের প্রতি, আমার সংসারের প্রতি, আমার মানে বাচ্চাদের প্রতি, এইভাবে যদি চিন্তা করে তাহলে না এক্সট্রা শো আপ করার জন্য কিছু আসবে না। আমিও চিন্তা করি যে আমার সংসারের প্রতি আমার দায়িত্ব কী, আমার ওয়াইফের প্রতি দায়িত্ব কী, বাচ্চাদের প্রতি দায়িত্ব কী। হ্যাঁ, এই জিনিসগুলোকে মানে অ্যাজ এ হাজব্যান্ড হিসাবে, অ্যাজ এ মানুষ হিসাবে বাস্তবতা কি, এইটাকে সামনে রেখে যখন আপনি চলবেন তখন মানে আপনার ভাঙনটা আসবে না। আর একটা আছে না যে শো আপ করা, একদম একই চাদরের মধ্যে দুইজন কোলাকুলি করে একদম চুমো দিয়ে ছবি উঠায়া মানে আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া মানি যে আমরা একজন আরেকজনকে খুব বেশি ভালোবাসি, এটা না আসলে। তো এগুলো জাস্ট লোক দেখানো জিনিস। হ্যাঁ, দেখবেন অনেকে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও দেয়, একদম বাচ্চাকে গোসল করাচ্ছে, খাওয়ায় দিচ্ছে, আবার পরে খবরই নেই, বাচ্চা কাজের মানুষের কাছে ঘরে তালা মেরে রেখে আরেক জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, এগুলি জাস্ট লোক দেখানো জিনিস। এগুলিতে আসলে মানুষের সংসার বেশি দিন টিকার কথা না। আমি এখন নাম বলবো না, আমি এই জন্যে চলচ্চিত্রের এই কারো বিয়ে শাদী অনুষ্ঠানে আমি যাই না। তাই? হ্যাঁ, আমাকে বর্ষা অনেক জোর করে, অনেক জোর করে একজনের বিয়েতে নিল। তা আমি যখন হাতে ফুলটা দিলাম তখন আমি একটা কথা বললাম যে আজকে আমি যে তোমার বিয়েতে আসলাম, আমি তোমার হাতে ফুল দিলাম, দোয়া করলাম, এটা যে কখনো আবার না দেখা যায় তোমাদের মধ্যে কিন্তু ডিভোর্স হয়ে গেছে বা তোমরা একে অপরের থেকে আলাদা হয়ে গেছো। আমি বিয়ের দিন এই কথাটা বলছি, ইভেন তো ওই জায়গায় দাঁড়ায় ফুল দেওয়ার সময় আমি এই কথাটা বলছি, এই বাস্তব কথাটা বলেছি। ঠিকই 2-3 বছর পরে দেখলাম শেষ হয়ে গেল। এই কারণে আমি এই যে এই চলচ্চিত্রে আমি আছি ঠিকই, মানে এইসব অনুষ্ঠান এগুলির মধ্যে আমি খুব দূরে থাকি। আমি এগুলোর মধ্যে যত দূরে থাকবে এটা আমার জন্য ভালো। আমরা আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম। মানে আজ থেকে তো বোধহয় প্রায় 1 দশক আগে আপনি শাকিব খানকে একবার উকিল নোটিশও পাঠিয়েছিলেন মানহানির অভিযোগ তুলে। তো এখন তাকে কিভাবে মূল্যায়ন করবেন? এবং বাইরে তো দেখা যায় যে শাহরুখ খান, সালমান খান একসাথে অভিনয় করে, তা আপনাদের তেমন কোনো সুযোগ আছে নাকি? সেটা আসলে তো অনেক আগের খবর, 2014-তে বোধ হয় আমাদের একটা ছবি একসাথে রিলিজ হলো। আমার ছবির নাম হচ্ছে বোধহয় মোস্ট ওয়েলকাম টু, আর ওর প্রথম ছবি হলো হিরো দ্য সুপারস্টার, বোধহয় এই টাইপের নাম আপনার, ওর প্রযোজিত ফার্স্ট মুভি। তো কোনো একটা ইন্টারভিউতে হয়তো বলে ফেলছিল এইভাবে। আমি আসলে এইভাবে কাউকে কথা বলতে চাই না। শাকিবকে নিয়ে যদি কেউ আমাকে কোশ্চেন করে, আমি কিন্তু অনেক ভালোভাবেই তাকে রেসপেক্ট করে কথা বলি, কারণ এইটা একজন আর্টিস্ট আরেকজন আর্টিস্টকে শ্রদ্ধা করবে, ভালো আদর করবে, ভালোবাসবে, কথা বলবে, সম্মান দিবে, এটাই হওয়া উচিত আমাদের মধ্যে। তো যাই হোক, সেটা নিয়ে তারপরে আমাদের দুইজনের মধ্যে অনেকবার কথা হয়েছে, অনেক জায়গায় একসাথে দেখা হয়েছে, একসাথে বসে খাওয়া হয়েছে। তো এটা আমরা ভুলে গেছি আর কি, সেটা অনেক আগের খবর, সেই 2014। আর শাকিবকে মূল্যায়ন করব হচ্ছে, শাকিব অ্যাজ এ অ্যাক্টর, হি ইজ ভেরি গুড অ্যাক্টর, এটার ব্যাপারে অস্বীকার করা যাবে না। আর যখন থেকে সে প্রযোজক হলো তখন কিন্তু তার দায়িত্ব বেড়ে গেল। তো দায়িত্ব যখন একটা মানুষের বেড়ে যায় তখন তার ভিতরে দায়িত্ববোধ কাজ করে, এবং তারপরের থেকে তার ম্যাচুরিটিও বেড়ে গিয়েছে। তার ম্যাচুরিটি যেটা ছিল তা অনেক বেড়ে গিয়েছে। আচ্ছা, তে আমরা দুইজন একসাথে কাজ করব, এটা তো প্রডিউসারের ব্যাপার। আমাদের দুইজনকে দিয়ে ছবি বানাতে কত টাকা লাগবে, এটা তো আপনি নিজেই তো ছবি প্রডিউস করেন, বাজেটের তো বড় ব্যাপার, গল্পেরও বড় ব্যাপার। কারণ সাকিবও চাবে না যে আমি আমার স্ক্রিন শেয়ার করব, যে আমি সেখানে আমি কোথাও ডাউন হই। এখানে অনন্ত জলিলও চাবে না যে স্ক্রিন যে শেয়ার করব কোথাও যে ডাউন। বুঝেছি। এই যে
ব্যাটে বলে মিলাটা কঠিন। মানে এই ধরনের স্ক্রিপ্ট করা, এই ধরনের প্রডিউসার পাওয়া, তো এগুলো আসলে যে মুম্বাই হলে সম্ভব হয়। যেমন ওয়ার ছবি করলো, দেখেন ওয়ার 2, ওয়ার, এগুলো স্ক্রিপ্টেও আপনি দেখেন যে ওয়ার যখন ছবি, মানে ফার্স্ট ওয়ার যখন দেখেছেন আপনি, স্ক্রিপ্টটা কিন্তু অসাধারণ ছিল। এই ধরনের ডিরেক্টর দরকার, এই ধরনের স্ক্রিপ্ট দরকার, এই ধরনের প্রডিউসার দরকার। হ্যাঁ, আপনার একটা সময় আপনার উচ্চারণ নিয়ে, আপনার অভিনয় নিয়ে অনেকে সমালোচনা করেছিল। সেই ব্যাপারগুলিকে কিভাবে আপনি দেখেছেন, বা এত বছর পরে এসে কিভাবে দেখেন? না, ওই প্রথমে আসলে আমি তো আর মানে বাই বর্ন অ্যাক্টর না। জি। তে আমি যেভাবে কথা বলি, ধরেন প্রথমে যারা ছবি করেছে, যারাই করেছে 99% বল, সবাই কিন্তু প্রথমে কি করে, ছবি করলে 2-1টা ছবি, 2-3টা ছবি বা 5টা ছবি কিন্তু ডাবিং করে যারা প্রফেশনাল ডাবার, এভাবে। কিন্তু প্রথম ছবি ইফতিকার ভাই আমাকে দিয়ে ডাবিং করালো। হ্যাঁ, তখন এই ডাবিং কী জিনিস, তখন তো এটা নিজেই জানতাম না যে ডাবিং করে কিভাবে, ডাবিং কি, এটা মিক্সিংয়ে কি প্রবলেম ধরা পড়বে সেটা আমিই জানতাম না। আস্তে 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 এটার তো একটা রেকটিফাই হয়েছে, যে কিল হিম ছবি রিলিজ হলো, মানুষ মানে অনেক সুনাম করেছে সব কিছু নিয়ে, দিন দ্য ডে। তো এগুলো ধরেন আজকে যদি আপনি যে কোনো আর্টিস্টের ছবি দেখেন, যে যদি এখন 100 ছবি করে থাকে বা 150-200 ছবি করে থাকে, কতগুলো ছবি আগে করেছে, তার অ্যাক্টিং লেভেল কি ছিল, তারপরে তার উচ্চারণ কি ছিল, বলার স্টাইলটা কি ছিল, অবশ্যই অনেক অনেক ডিফারেন্স হবে। এবং সেসব আপনি মাথাতেও এখন আর রাখেন এত বুঝেছি। খুব সংক্ষেপে জানতে চাবো, বাংলাদেশে আপনার প্রিয় নায়ক নায়িকাকে? বর্ষাকে বলবেন না, অন্য কেউ। আসলে আমরা যারা, আপনি যদি সাকিব সাহেবকেও জিজ্ঞেস করেন, সেও বলবে যে আমার আসলে প্রিয় নায়ক ছিলেন রাজ্জাক সাহেব, উনি এখন নাই। এটা কিন্তু সাকিব নিজেও বলবে, আমি বলতে পারি যে ও নিজেও বলবে। তারপরে যদি বলেন তাহলে বলবে যে আলমগীর সাহেব, ঠিক আছে, আলমগীর সাহেব খুব ভালো অ্যাক্টর। তারপরে সোহেল রানা সাহেব, ওনারা খুব ভালো অ্যাক্টর। তারপরে শাবানা ম্যাডামের তো জুরি নাই, ববিতা ম্যাডামের জুরি নাই, এটা বলবেন। আর এখনকার যদি বলেন, এখন আমরা আসলে বলতে চাই না যে আমার প্রিয় নায়ক নায়িকাই, এটা সাকিবকেও জিজ্ঞেস করলেও বলবেন। কারণ আমাদের আইকন হচ্ছেন তারা, যাদেরকে দেখে আমরা কিছু শিখতে পেরেছি। কারণ আমাদের চিন্তা করতে হবে যে একজন আইকন হতে হলে, যেমন রাজ্জাক সাহেবের মতন একজন আইকনিক স্টার হতে হলে তার কিন্তু অনেক কিছু মেনটেন করতে হয়েছে। তার কিন্তু আপনি দেখেন বদনাম নাই। হ্যাঁ, তা একটা সুপারস্টার এবং আইকনিক স্টার হতে হলে তাকে ওই লেভেলটা মেনটেন করতে হবে, যে আমাকে নিয়ে একজন গর্ব করবে যে আমাকে স্যাক্রিফাইস করেছি লাইফে। কিন্তু আমার যে সোশ্যাল মিডিয়া আছে এবং আমার যেটা দিয়ে আমার রুজি রোজগার আছে, যেই মিডিয়াতে কাজ করে আমি আজকে এত বড় সুপারস্টার হয়েছি, এইখানে আমাকে নিয়ে যে কটু কথা কেউ না বলতে পারে, যে আমাকে দিয়ে শিখতে পারে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা। এবং আমি পাকিস্তানের একটা ছবি দেখেছিলাম, আর মানে আমিরাতে ওই ইউরোপে যেতে যেতে দেখেছিলাম, ছবিটার নাম ছিল সুপারস্টার। যে মানে হিরোর যে ক্যারেক্টার করেছে তাকে লাস্টে সবাই বলে সুপারস্টার। এই কারণে তাকে সুপারস্টার বলে, সে একটা বিয়ে করে, হ্যাঁ, এবং তার ঘরে একটা বাচ্চা হয়। মেয়েটার আগে বিয়ে হয়, এই ছেলেটা জানতো না। তে যখন সে জানতে পারে যে মেয়েটার আগে বিয়ে হয়েছে এবং মেয়েটাকে ব্ল্যাকমেল করে, ওই সিনেমাতে তো জানেনি একটা ভিলেন তো থাকতেই হবে, তখন যখন তাকে ব্ল্যাকমেল করার সময় সে শুনতে পায় যে তাকে বলা হয় যে তোমার হাজব্যান্ডের কাছে আমি বলে দিব যে তোমার আগের কাহিনী, তোমার যে আগে বিয়ে হয়েছে। তো মেয়েটার বিয়ে হওয়ার পরে সম্পূর্ণভাবে মেয়েটা চেঞ্জ হয়ে যায়। এই ছেলেটার যে ক্যারেক্টার প্লে করে
একটা মেয়ের জন্যে, তার ওয়াইফের জন্যে জানার পরেও কখনো তার বউকে কষ্ট না দিয়ে কোনো দিন তাকে বলে না যে সে এটা জানে, এবং ওই ভিলেনকে তার মতো সে শায়েস্তা করে। তো আমি এই যে ক্যারেক্টারটা দেখার পর থেকে আমার এটা মাথায় ঢুকে গেছে যে আমি একটা মেয়েকে কিভাবে শ্রদ্ধা করব, কিভাবে প্রেজেন্ট করব তাকে। ধরেন আমি এখন বাসায়, যদি আমি এখন যা বলতেছি বাসায় তো 100% তা করা সম্ভব না আমার দ্বারা, কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের সাথে কখনো না কখনো কিছু না কিছু নিয়ে মন মালিন হবেই, নাহলে তো ধরেন আমরা মানে ফেরেস্তা হয়ে যাব, আমাদের কোনো ভুলই নাই, কিছু না কিছু নিয়ে হয় না। কোনো কথা থেকে কষ্ট পেতে পারি বা ও কষ্ট পেতে পারে, কোনো একটা জিনিস চাওয়া থেকে হতে পারে, বা কোনো জায়গায় আমরা যাব, যে কোনোভাবে ওর রেডি হতে দেরি হলো বা আমার রেডি হতে দেরি হতে পারে না, যে কোনো ব্যাপার নিয়ে তো হতে পারে, সংসার করি যেহেতু। বাট আমি মানুষের সামনে আমার ওয়াইফকে প্রেজেন্ট করবো, আমার ওয়াইফ মানুষের সামনে আমাকে প্রেজেন্ট করবে, এইটার নাম তো রিয়েল ভালোবাসা। আমি কেন তাকে মানুষের সামনে ছোট করব? আমি এই ছবিটা দেখার পর থেকে আমার মাথাটা আরও বেশি কাজ করে এই ব্যাপারে, যে আমি আমার ওয়াইফকে যে মানুষের সামনে ছোট না করি। আলোচনাটা শেষ করতে চাচ্ছিলাম এই প্রশ্ন করে যে অনন্ত জলিল একটি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, এখন বলতে দ্বিধা নেই যে বাংলাদেশে মোটামুটি সবাই আপনাকে এক নামে চিনে। এইরকম একটা জীবন পার করবার পরেও কি জীবন নিয়ে কোনো আক্ষেপ আছে? হ্যাঁ, জীবন নিয়ে তো আক্ষেপ আছেই। ধরেন যেমনই যেটা আপনি প্রথম বললেন যে বৃদ্ধ আশ্রম, এইটা এখনো আমার দ্বারা করা হলো না, এটা একটা স্বপ্ন রয়েই গেল। এটা একটা মানে আমি তো এখানে আসলে অনেক কিছু করতে চেয়েছিলাম, আমি মানে শুধু বৃদ্ধ না, আমি ওটা করতে চেয়েছিলাম মানে যে বৃদ্ধরা যে একাকী জীবন, যেটা একটা বয়সে এসে নিঃসঙ্গ যে জীবনটা, সেটাকে কিভাবে তার মরে যাওয়া আগ পর্যন্ত তার নিঃসঙ্গ মনে হবে না, আমি এটা কাজ করতে চেয়েছিলাম। যে যে বাচ্চারা এবং বৃদ্ধ একসাথে একই জায়গায় থাকবে, আমি এইটা করতে চেয়েছিলাম। হাতে তো এখনো সময় আছে। হ্যাঁ, যে বাচ্চারা তাহলে মনে করবে যে আমাদের প্যারেন্টসের সাথে আমরা আছি, আর বৃদ্ধরাও মনে করবে যে আমার এই যে ধরেন আমার যদি আজকে মেয়ের বাচ্চারা থাকতো তাহলে কি তাদেরকে নিয়ে যেই খেলাধুলা করতাম, ছেলের বাচ্চারা থাকলে খেলাধুলা করতে পারতাম, একসাথে জীবনটাকে এনজয় করে যেতে পারতাম। এই জিনিসটা আমি চেয়েছি যে ওইখানে আমি স্কুল করব, ওই বাচ্চারা ওইখানে থাকবে, বৃদ্ধরা থাকবে, তারা একসাথে থাকবে, এই একটা লাইফ তাদের কেটে যাবে। আমি যেমন আমাদের দেশে তো বৃষ্টি জানেন 6 মাসের বেশি বৃষ্টি হয়, আমি ইনডোর গেমের ব্যবস্থা করেছিলাম যে বিশাল করে ইনডোর গেম থাকবে, ওনারাও খেলবে, বাচ্চারাও খেলবে একসাথে। মানে আমার স্বপ্ন ছিল অনেক কিছু আসলে, এই জিনিসটা আমি এখনও করতে পারি নাই আমার লাইফে, এই জিনিসটা রয়ে গেছে। আর ইন্ডাস্ট্রি ধরেন ভালো করে চালানোর জন্য যেই সুব্যবস্থাটা এখন দরকার, মানে ইন্টারন্যাশনাল মার্কেটে যদি মানে স্থিতিশীল হয়ে যেত, ইউক্রেন যুদ্ধটা, গাজার যুদ্ধটা, এইসব যদি থেমে যেত, বিজনেসটা আরও ভালো হলে এগুলি কাজগুলো করা সম্ভব হতো। অনন্ত জলিল, আপনাকে আজকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এতক্ষণ সময় দিলেন, আপনার জীবনের অনেকগুলো অধ্যায়ের গল্প আমাদেরকে জানালেন। অনুমতি দিলে অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছুই বলা হলো। দর্শক, এরই সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।